নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন সমরেশ বসুর অপরিচিত। আজ একাদশ অধ্যায়। এই অধ্যায়ের নাম প্রথম পার্টিতে। শুরু করি। জীবনে এই প্রথম পার্টিতে আসা। ক্লাবের গেটে দারোয়ান প্রথমেই তাকে বাধা দেবে কিনা ভাবছিল। নিমন্ত্রিতদের হলে সবাই হাঁ করে তাকিয়ে দেখতে লাগলো। তাতে কিছুটা অস্বস্তি বোধ করলেও সে সকলের দিকেই তাকিয়ে অমায়িকভাবে হাসতে লাগলো। মহিলারা তাকে দেখে কানাকানি করছিল, হাসাহাসি করছিল। সকলেই তার অচেনা। বীরেন্দ্রনারায়ণ এসে তাকে দেখেই রেগে বারুদ, কিন্তু কিছু করবার ছিল না। শিবেনকে বললেন, এ অবস্থায় একে না আনাই উচিত ছিল, তাতে ওর আসার যতই ইচ্ছে থাকুক। তবু তিনি কারুর সঙ্গে ওর আলাপ করিয়ে দিলেন। ওর বাবার নাম অতীন্দ্রনাথ মিত্রের নামটা অনেকের মুখে মুখে ফিরতে লাগলো। কুবের সিং, অরূপ দত্তদের সঙ্গে আলাপ হলো এবং আলাপ হওয়া মাত্রই সুজিত বলল, আপনাদের নাম শুনেছি। তারা অবাক হয়ে যখন জানতে চাইল কোথায় শুনেছে, তখন সে বলল, সুনিতার বন্ধু তো আপনারা, সেই সূত্রেই। কিছুক্ষণের মধ্যেই সুজিতের সঙ্গে কথা বলতে বলতে তারা হাসিতে ফেটে পড়ল। তাকে নানান রকমের প্রশ্ন করে সুজিতের জবাব ও তার ভাবভঙ্গি দেখে একটা রীতিমতো হইহুল্লোড় লাগিয়ে দিল। বেয়ারা ঘুরছিল ট্রেতে করে ককটেলের পাত্র নিয়ে। সুজিত দেখল সবাই একটি একটি করে গ্লাস নিয়েছে। সে জানতে চাইল এটা মদ কিনা। তাই নিয়ে আবার হাসির ফোয়ারা ছুটল এবং তাকে পান করবার জন্যে অনেকেই উৎসাহিত করতে লাগল। সে বলল মদ সে কখনো খায়নি এবং দীপু তাকে বারণ করেছে। আবার হাসির রোল পড়ল। ঠিক এ সময়েই সমস্ত হলটা যেন স্তব্ধ হয়ে গেল। সবাই প্রবেশ দরজার দিকে ফিরে তাকালো। সুজিত দেখল সুনিতা ঢুকছে, তার সঙ্গে দু একটি মেয়ে। অদ্ভুত তাদের সাজসজ্জা, বিচিত্র তাদের চুল বিন্যাসের ভঙ্গি। অধিকাংশ উপস্থিত মহিলাদের পোশাক আশাক অদ্ভুত দেখতে হয়েছিল, তবে রূপের মধ্যে সুনিতাই যেন সুন্দরী শ্রেষ্ঠা। একজন স্থূল টাকমাথা লোক সুনিতাকে অভ্যর্থনা করল। কুবের সিং, অরূপ দত্ত আর শিবেন সবাই সুনিতার কাছাকাছি চলে গেল। এতক্ষণ সুজিতকে নিয়ে যারা মজা করছিল, সুজিত তাদের কাউকেই আর তার পাশে দেখতে পেল না। এবং একটা আশ্চর্য ব্যাপার সে লক্ষ্য করল, মহিলারা কেউ গিয়ে সুনিতাকে অভ্যর্থনা করল না, অথচ অন্যান্য মহিলারা সকলেই অভ্যর্থনা করে কাছে ডেকে কথাবার্তা বলেছিলেন। এখন অধিকাংশ মহিলারই ঠোঁট বেঁকে গেল, কপালে বিরক্তির চিহ্ন ফুটে উঠল। কেউ কেউ বিদ্রূপ করে জোরে হেসে উঠলেন। অনেক ভদ্রলোককেও দেখা গেল, তারা সুনিতার ত্রিসীমানা থেকে সরে গেলেন। দু একজন সুজিতের আশেপাশেই গুনগুন করে বলতে লাগল, সুনিতা নাগ নয়, নাগিনী। কেউ বলল নাগরী, কেউ ভলাপচুয়াস। কথাটার মানে মোটামুটি জানা ছিল সুজিতের, স্বেচ্ছাচারিণী। আরও এমন সব আলোচনা করতে লাগলো, সুজিতের শুনতে কষ্ট হচ্ছিল। সুনিতার জন্যে মনটা তার বিষণ্ণ হয়ে উঠল, করুণ হয়ে উঠল এবং শেষ পর্যন্ত পাশ থেকে একজন রুচিহীন ইঙ্গিত করায় সে হেসে বলল, না, আপনি যা বলছেন ও তা নয়। ও প্রিয়নাথ দাসকে ব্ল্যাকমেল করছে না, প্রিয়নাথ দাসই বরং ওকে একদিক থেকে ব্ল্যাকমেল করেছে। এ নিয়ে দু একটা কথা কাটাকাটি হতেই ব্যাপারটা হাসিতে পর্যবসিত হলো। সুজিত সহসা চোখ তুলে দেখল সুনিতা তার দিকে তাকিয়ে রয়েছে। চোখাচোখি হতেই সুনিতা কাছে এলো এবং সুজিতকে আপাদমস্তক দেখে বলে উঠল, এ কি, এসব কি পরে এসেছো তুমি? সুজিত বলল, শিবেনবাবুরটা পরে এসেছি। সুনিতা হাসি সামলাতে পারল না, তার সঙ্গে বাকিরাও হেসে উঠল। শিবেন বলে উঠল সুনিতাকে,
এ হাসির আনন্দটুকুর জন্যে ধন্যবাদ কিন্তু আমারই প্রাপ্য সুনিতা। সুনিতা বলল, তাই নাকি? তার ঠোঁট বেঁকে উঠল। সে সুজিতকে বলল, তোমার যা পোশাক ছিল তাই পরে এলে না কেন? সুজিত বলল, সেগুলো সব ময়লা, কিন্তু আমার কিছু মনে হচ্ছে না। আবার সবাই হেসে উঠল। সুনিতা হাসল না। সে সুজিতের চোখের দিকে তাকালো। তাদের দুজনের ঘনিষ্ঠ সম্বোধন ও কথাবার্তায় অনেকেই অবাক হয়েছিল। শিবেন যতই হাসুক, তার চোখে বিক্ষোভ ও ঈর্ষার রক্তাভা। কুবের সিং, অরূপ দত্ত এবং আরও অনেকেরই সেই অবস্থা। বিস্ময় এবং ঈর্ষা তাদের চোখে। কে একজন বলে উঠল, উদ্ধবটি কে? সুনিতা নাগের নিউ পিক আপ নাকি? সুনিতার মুখ লাল হলো। সাপিনীর মতো ফনা তুলে সে ঘাড় ফেরালো। আরও কয়েকজন তার সঙ্গে সঙ্গেই ফিরে তাকালো। সুনিতা বলে উঠল, ঠিক তাই, ও আমার লাস্ট পিক আপ, কারণ ওর জানোয়ার নয়, মানুষ। একটা অস্বস্তিদায়ক স্তব্ধতা নেমে এলো এই গুচ্ছটিকে ঘিরে। বীরেন্দ্র এসে কথাবার্তা বলে আবহাওয়াটা সহজ করে দিলেন। ইতিমধ্যে বেয়ারা ককটেলের ট্রে নিয়ে সুনিতার সামনে এগিয়ে এলো। সুনিতা চকিতে একবার সুজিতের দিকে তাকালো, তারপর হাত নেড়ে দিল প্রত্যাখ্যান করে। হঠাৎ এক সময়ে সুজিত আবিষ্কার করল তার পাশেই রঞ্জনও রয়েছে। রঞ্জনের সেই ভাবলেশহীন কঠিন মুখ, কিন্তু তার দু চোখ ভরা বিস্ময়। এক হাতে মদের পাত্র। সুজিত খুশি হয়ে তার একটি হাত ধরে বলল, তুমি কখন এলে? রঞ্জন বলল, অনেকক্ষণ। বলেও সে সহসা চোখ নামালো না এবং সুজিতের হাত ধরার মধ্যে তার কোনো আবেগ প্রকাশ পেল না। নিচু গম্ভীর স্বরে সে বলল, তোমার সঙ্গে সুনিতার এত ভাব তা তো তুমি বলনি? সুজিত হেসে বলল, হ্যাঁ, তারপরে ওর সঙ্গে দেখা হয়ে আমার খুবই ভাব হয়ে গেছে। রঞ্জন বিস্মিত তীক্ষ্ণ চোখে তাকালো সুজিতের দিকে, বলল, ভাব হয়ে গেছে? সুজিত অম্লান হেসে বলল, হ্যাঁ, আমরা বোধহয় পরস্পরকে বুঝি। কি বোঝো? ও একটি দুঃখী মেয়ে, একটু শান্তি আর ভালোবাসার প্রয়োজন ওর, আর তাই কি তুমি ওকে দিতে চাও? আমি ওকে তা দিতে পারবো কিনা বুঝি না, ও নিতে চায় কিনা তাও জানি না। আমি দেখলাম ও খুব অসম্মানিতা, ওকে সবাই ঘৃণা করে। আমার কষ্ট হচ্ছে ওকে দেখে। রঞ্জন বলল, কিন্তু ওকে আমি এ সব কিছু থেকেই সরিয়ে নিয়ে যাব। দৃঢ়তার সঙ্গে এই কথা বলেই হঠাৎ রঞ্জন ক্ষিপ্ত বাইসনের মতো অন্যদিকে মুখ ফেরালো এবং শিবেনের দিকে তাকিয়ে বলে উঠল, আমি শুনেছি তোমার কথা। তুমি আমাকে হুডলাম বলো আর ব্রুট বলো। সুনিতার ওপর থেকে তোমার হাত সরিয়ে নিতে হবে। আবার একটা স্তব্ধতা নেমে এলো এবং সকলেই এই দিকে ফিরে তাকালো। সুজিত দেখল সুনিতাও বিস্ময়ে এবং অপমানে লাল হয়ে উঠেছে। শিবেন বলে উঠল, যুগটা সভ্য, আর এখানে কেউ ডুয়েল লড়তে আসেনি। রঞ্জন বলে উঠল, ডুয়েল নিশ্চয়ই, অন্য কায়দায় এই যা, কিন্তু তুমি যে তখন থেকে আমার সম্পর্কে যা তা বলে যাচ্ছ আমি সবই শুনেছি। শিবেন বলে উঠল, সেদিন তুমি অত্যন্ত জঘন্যভাবে আমাদের বাড়ি গেছিলে, আমি সেই কথাই বলেছি। কিন্তু কেন গেছিলাম সে কথা বলিনি। 1 লক্ষ টাকা পাবার জন্যেই তো তোমার যত লোভ, সেটা সবাইকে জানিয়ে দাও। সুনিতা বসেছিল, হঠাৎ উঠে দাঁড়ালো, বলে উঠল, এসবের মানে কি? শিবেন ক্রুদ্ধ ঘৃণায় বলে উঠল, আমি টাকার লোভ করছি তাতে তোমার কি? তাতে সুনিতার ক্ষতি এবং আমারও ক্ষতি। সুনিতা তাকিয়েছিল সুজিতের দিকে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সে হেসে উঠল। সে হাসি মূর্ছাগ্রস্তের মতো অস্বাভাবিক উন্মত্ত হাসি। সুজিতকে বলল, তুমি যেন কি বলছিলে সেদিন সব ভালো ভালো কথা, এখানে দেখো কিরকম কেনা বেচা হচ্ছে। বীরেন্দ্র রঞ্জনকে লক্ষ্য করে বলে উঠলেন, ও যদি 1 লক্ষ টাকা পায় সেটা ক্ষতি কি?
টাকার কি মূল্য কম? রঞ্জন ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, কিছুমাত্র না, একমাত্র প্রিয়নাথ দাসের টাকা বলেই ক্ষতি, কারণ এ বিয়েটাও একটা ব্যভিচার। সুনিতা বলে উঠল, বাহ বাহ, কিন্তু আমি দেখতে চাই ডুয়েল ওরা দুজনেই লড়ুক। সবাই থমকে গেল। রঞ্জন তাকালো তীক্ষ্ণ চোখে, শিবেন রাগের মধ্যেও কিংকর্তব্য বিমূঢ়। রঞ্জন হঠাৎ হেসে উঠল, বলল, ডুয়েল লড়ব, কিন্তু টাকা দিয়ে। কত টাকা চাই তোমার শিবেন, বলো? 1 লক্ষের জায়গায় 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ? শিবেনের মুখ ক্রমে সাদা হয়ে উঠতে লাগলো। রঞ্জন বলল, আমি মিথ্যে কথা বলছি না। তুমি যাদের কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে এই বিয়ে করতে যাচ্ছ, আমি তোমাকে সেখানে 3 লাখ টাকা দেব, ভিক্ষে করে, লুট করে, যেখান থেকে পারি। ক্যাশ 3 লাখ টাকা, চেক নয়, দলিল নয়, করে নোট, 3 লক্ষ। রাজি? বলো, রাজি আছো? সুনিতা বলে উঠল, ভিক্ষে করে আনবে তুমি, লুট করে আনবে 3 লাখ টাকা? আমি রাজি আছি। 28শে মার্চে তুমি টাকা নিয়ে এসো আমার বাড়িতে। না আনতে পারলে আমি শিবেনকেই বিয়ে করব। বীরেন্দ্র বলে উঠলেন, দ্যাটস রিয়াল স্পোর্টস। চারদিক থেকেই হাততালি পড়ল, আর সুনিতার সেই ভয়ঙ্কর হাসি হলের মধ্যে বাজছে। বাজনার শব্দ ছাপিয়ে তা শোনা যাচ্ছে। হাসতে হাসতে সুনিতা আবার চিৎকার করে উঠল, এই নিলামে যদি কেউ 4 লাখ দিতে পারে তবে আমি তার। কে কিনবে আমাকে? কথা শেষ হবার আগেই সুজিতের দিকে তার চোখ পড়ল। সুনিতার হাসিটা সহসা যেন একটু থমকে গেল। আবার হেসে উঠতে যাচ্ছিল, সুজিতের অপলক চোখের দিকে তাকিয়ে আবার থমকে গেল সে। সুজিত বলে উঠল, বাড়ি যাও সুনিতা। সুনিতা সহসা মাথা নামালো এবং ক্লান্তভাবে ওর সঙ্গের সেই 2টি মেয়ের একজনের কাঁধে হাত রাখল। তারপর আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। আশেপাশের সবাই সুজিতের দিকে ফিরে তাকালো। শিবেন, রঞ্জনদের চোখে বিস্ময়ের অবধি নেই। সুজিত করুণভাবে হাসল সকলের দিকে তাকিয়ে। কে একজন বলে উঠল, কিছুই বোঝা গেল না। আর একজন বলল, ভোজবাজি। বীরেন্দ্রনারায়ণ সুজিতকে একপাশে ডেকে বললেন, ব্যাপারটা কি বলো তো? ও তোমার কথা অমন করে শুনল কেন? ওর খুব কষ্ট হচ্ছিল, আপনারা বুঝতে পারছিলেন না বোধহয়, তাই ওকে আমি বাড়ি চলে যেতে বললাম। তুমি বললে আর তাতেই চলে গেল? তাই তো দেখছি। কিন্তু কেন? তুমি, মানে তোমার ব্যাপারটা কি? আজ্ঞে তা কি জানি। বীরেন্দ্রনারায়ণ ভ্রুকুটি বিস্ময়ে উচ্চারণ করলেন, তুমি একটা, কি বলবো, ইম্পসিবল, ইম্পসিবল। 28শে মার্চ বিকেল। সন্ধ্যা যতই আসন্ন হয়ে আসছে ততই সুজিতের বুকের ভিতরটা কীরকম করছে। এই কদিন সুনিতার কোনো খবর সে পায়নি। দীপু বারবার গিয়েছে, ফিরে এসে জানিয়েছে সুনিতাদি বাড়ি নেই। দীপুর বিশ্বাস সুনিতাদি বাড়িতেই আছে, দেখা করছে না, বোধহয় খালি মদ খেয়ে পড়ে থাকছে। এই প্রথম সুজিতের মনে হচ্ছে জীবনটা তার ঠিক পথে যাচ্ছে না। সম্ভবত সত্যি সে ঠিক জায়গায় এসে পৌঁছয়নি। জীবন নিয়ে, স্নেহ ও প্রেমের অধিকার নিয়ে এই আশ্চর্য বিভৎসতা সে চিন্তা করতে পারে না। ডক্টর ঘোষের কথা বারবার মনে হয়। মানুষ, ঈশ্বর আর ভালোবাসা, এই 2 বিষয়েই অত্যন্ত অনবহিত। সুনিতা আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে সৎ বলিষ্ঠ জীবনযাপনের চিন্তা করবার সাহসও লয় পেয়েছে। প্রিয়নাথের অপমানের শোধ তুলতে গিয়ে নিজেকে সে এমন জায়গায় টেনে নিয়ে গেছে, সেই নরকের বাইরে আসার পথ সে আজ আর খুঁজে পাচ্ছে না। অথচ বাইরে আসারই আকুতি ওর চোখে। দীপুর সঙ্গে তার যাবার কথা সুনিতার বাড়িতে। ইতিমধ্যে দোলা তাকে টেলিফোন করেনি, বীরেন্দ্রনারায়ণও তাকে যাবার কথা বলেননি। উনি একদিন এসেছিলেন শিবেনের সঙ্গে। তাদের কথাবার্তা থেকে এইটুকু সংবাদ পেয়েছে, রঞ্জন তার অসুস্থ বাবার কাছে টাকা দাবি করেছিল,
ওর বাবা দেননি শুধু নয়, বাড়িতে নাকি পুলিশ প্রহরার ব্যবস্থা পর্যন্ত করেছেন। যদিও রঞ্জন ওর বাবার একমাত্র ছেলে, ওর বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। এখন রঞ্জন নাকি হুন্ডি কাটার চেষ্টা করছে। ইতিমধ্যেই ওর নিজের গাড়িটা বিক্রি করে দিয়েছে। কসবা না কোথায় একটা বাড়ি তার মাতামহের সম্পত্তি হিসেবে পেয়েছিল, সেটাও বিক্রি করে দিয়েছে। বাকি টাকার জন্যে আপ্রাণ চেষ্টা করছে, কারণ 1,00,000 টাকাও সে সংগ্রহ করতে পারেনি। এসব কথা বীরেন্দ্র খুব উত্তেজিত উল্লাসেই বলেছেন। শিবেনের চোখ দুটিও জলজল করে উঠেছে। ভুজঙ্গভূষণও সংবাদটা জানেন। তিনি এই নিয়ে সুজিতের সঙ্গে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। সুজিতকে বলেছেন, জলে কুমির, ডাঙায় বাঘ, লড়াইটা জমেছে ভালো। আচ্ছা, ধরা যাক বাঘ যদি রঞ্জন হয়, কুমিরটি তবে কে তুমি বলতে পারো? সুজিত বলেছে, হ্যাঁ, শিবেন বাবু। তুমি একটি উজবুক। আজ্ঞে, গর্দভ তুমি। আমি বলতে বাধ্য হচ্ছি, তবে শোনো, তোমাকে আমার জীবনের একটা অভিজ্ঞতা। সুজিত তাড়াতাড়ি বলেছে, কুমিরটা তবে কে ওইটাই আগে বলুন। ও, তুমি ভাবছো আমি মিথ্যে কথা বলতে যাচ্ছিলাম? যাক, শোনো, এক্ষেত্রে কুমির হচ্ছে প্রিয়নাথ। প্রিয়নাথ টাকাটা কেন দিচ্ছে ওই মেয়েটাকে? না, যাতে সে জীবনে সেট করতে পারে। মেয়েদের সেট করা মানে কি? একটা বিয়ে, গুছিয়ে গাছিয়ে সংসার করা, এই তো। তাছাড়া প্রিয়নাথ বিশ্বম্ভর রায়ের মেয়েকে বিয়ে করবে, তাতে যেন মেয়েটা বাগড়া না দেয়। অথচ প্রিয়নাথেরা চায় এমন একটা লোকের সঙ্গে মেয়েটার বিয়ে হোক যাতে ও ওদের দখলে থাকে। সুজিত জিজ্ঞেস করেছে, আচ্ছা, এ দখলে রাখার মানেটা কি বলতে পারেন? তুমি একটি বুদ্ধু। বড় লোকেরা এই রকমই চায়, যা কিছু সুন্দর আর ভালো তা তাদের দখলে থাক। ওই মেয়েটা রূপসী, যা শুনছি সব দিকেই বেশ পোক্ত। এরকম একটা মেয়েকে নিজেদের দখলে রাখতে পারলে, বুঝতে পারছো না ব্যাপারটা? কিন্তু কি হবে তোমাকে বুঝিয়ে? টাকা তো নেই। আগে আছে, টাকা 5 আছে, তবে দিয়ে দাও তাড়াতাড়ি। খবরদার দীপু বা নয়নকে বলো না যেন। সুজিত ওর শেষ সম্বল যা ছিল দিয়ে দিয়েছে। তারপরে ভেবেছে ভুজঙ্গ ভুল বলেননি। হয়তো বাঘ কুমির ছাড়াও সিংহ নেকড়েও অনেক আছে, তবু শেষ পর্যন্ত এদের হিংস্র শিকার একমাত্র সুনিতা। 11 অধ্যায় খুবই ছোট। আজ এই পর্যন্ত। পরের অধ্যায় নিয়ে খুব শীঘ্রই আসছে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।